হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 3 নম্বর ফাইনাল পার্টে কিন্তু একদম মিডিলে কিভাবে পারফেক্ট প্রফেশনাল পাফ ক্রিয়েট করতে হয় এবং সামনে পুলিং টেকনিকে হেয়ারস্টাইল দেখাবো। তো তার জন্য আমি একদম মিডিলে ভি আকারের দুটো সাইড থেকে কিন্তু পাতলা একটা হেয়ারের সেকশন নিয়ে নিয়েছি। দেখো মাথাটা অনেকটা একদম ভি এর মতো, বুঝতে পেরেছো? মিডিলে কিন্তু এইরকমভাবে হেয়ার নিতে হবে। এরপরে ওপর থেকে কিন্তু হেয়ার নিচে নামিয়ে, মানে ওপর থেকে এরকম একটা নিডল কম দিয়ে ব্যাককমিং করতে করতে কিন্তু নিচে হেয়ার নামাতে হবে। যত ভলিউম রাখবে পাফের ততই কিন্তু ওপর থেকে হেয়ার এরকম ব্যাককমিং করতে করতে নিচে নামাতে হবে। যখন দেখবে এই পর্যন্ত রাখলেই ঠিক আছে, তখন হার্ড স্প্রে দিয়ে কিন্তু ওটা লক করে দিতে হবে। আর সামনের দিকটা হালকা করে ক্লিন করে দেবে, তাহলে কিন্তু একদম ফাইনাল পাফের ফিনিশিংটা ভালো আসবে। এবার ডামির ডান সাইডে আমি যাচ্ছি, গিয়ে যে ভিয়ের মাথাটা ছিল ওপরে দেখিয়েছিলাম, সেই মাথাটা থেকে ডান সাইডে কিন্তু কিছুটা হেয়ার নিচ্ছি। আর ওপেন হেয়ার স্টাইলে কিন্তু পাফটা একদম কানের থেকে 4 আঙুল ওপরে, দুই সাইডে গ্যাপ রেখে কিন্তু পাফটা ওপরে হয়। ব্রাইডালের সময় কি হয়, কানের থেকে শুরু করে ওপরের দিকে পুরো রাউন্ডভাবে অনেকে পাফ করে, অথবা মিডিলেও পাফ করে। তো আমি কান থেকে 4 আঙুল ছেড়ে কিন্তু মিডিলে পাফটা ক্রিয়েট করছি, তাহলে কিন্তু দেখতে অনেকটাই বেশি ভালো লাগবে। যেহেতু আমার সাইডে হেয়ারস্টাইল হবে, ওই জন্য একদম কানের পর্যন্ত কোনো রকম পাফ নিয়ে যাওয়ার দরকার নেই। এবার দেখো আমি ডামির ডান সাইডের দিকে আছি, আবারও ব্যাককমিং করে যতটা হেয়ার ভলিউম লাগবে ততটাই কিন্তু আমি নিচে নামিয়েছি। আর সামনের দিকে আবারও ক্লিন করে দিচ্ছি, দেওয়ার পরে আমি হার্ড স্প্রে দিয়ে লক করে দিয়ে রেখে দেবো। দেখো বেস যতটা ভলিউম চাইবে ততটাই ব্যাককমিং করবে ফার্স্ট। আর যদি ভলিউম কম চাও তাহলে একদম শুধু রুটে ব্যাককমিং করবে। এরকমভাবে কিন্তু ক্লিনভাবে ব্যাককমিং করতে হবে। প্রথমে যখন বেসটা ব্যাককমিং করছো হেয়ার নিয়ে, সেটা ক্লিন না করলেও হবে, কিন্তু যত সামনে যাবে সামনের দিকে শাইন স্প্রে দেবে, পিছনে হার্ড স্প্রে দেবে, বা ভলিউম পাউডার দিতে পারো রুটে, সামনে হার্ড স্প্রে না দিয়ে শাইন স্প্রে দিতে পারো, ফাইনাল রেজাল্টেও হার্ড স্প্রে দিলে হবে। এরকমভাবে কিন্তু পার্টে পার্টে একটা ফুল পাফ এরকম ভি সেকশন নিয়ে সেই তার মাথা থেকে হেয়ার নিয়ে প্রথম পার্টটা করলে, তারপরে আবারও ভি সেকশন নেবে প্রথমে মিডিলে, তারপরে আবারও দু সাইড থেকে সেই ভি সেকশনের মাথা থেকে হেয়ার নেবে। এরকমভাবে যদি পাফ ক্রিয়েট করো, আর প্রফেশনাল হেয়ার স্টাইলেও কিন্তু এইভাবেই পাফটা ক্রিয়েট হয়, তাহলে একদম পারফেক্ট এবং সুন্দর একটা রাউন্ড ভলিউম শেপে কিন্তু পাফ ক্রিয়েট হয়ে যাবে। আর যতক্ষণ না পাফটা পারফেক্ট হবে ততক্ষণ কিন্তু হার্ড স্প্রে দেবে না। যদি মনে হয় কোনো রকমভাবে পাফ একটু ফোলার নিচে নেমে গেছে, আমার মিডিয়াম ফোলা লাগবে, তখন কি করবে, ক্লায়েন্টের একদম সামনের দিকে আসবে, আমি যেমন ডামির সামনের দিকে এসেছি, এসে কিন্তু দেখে নেবে যে পাফটা কোথাও রাউন্ড ভাবটা কম আছে কিনা। দেখে ওই নিডল কমের যে মাথাটা দিয়ে ওটা দিয়েই তুলবে, হাত দিয়ে তুললে কিন্তু হবে না ফিনিশিংটা দিয়ে। দেখো দুটো সাইডে কিন্তু আমি দেখে নিয়েছি আমার রাউন্ড হয়ে গেছে। এরপরে আমি একদম গোড়াতে ক্লিপ আটকে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমি হার্ড স্প্রে দিয়ে দেবো, দেখে নিচ্ছ। এরপরে কিন্তু আমার পাফ ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে। এবার হার্ড স্প্রে দিয়ে কিন্তু আমি লক করে দিচ্ছি, মানে যতক্ষণ পাফ ফাইনাল না হবে হার্ড স্প্রে দেবে না, তাহলে আর পুল করে ওপরে তুলতে পারবে না। এরপরে আমি ব্যাক সাইডে যে পাফ ক্রিয়েট করার পরে যে হেয়ারটা থেকে গেছে সেই হেয়ারটা আমি কিন্তু কার্ল করে নেব। তার আগে অবশ্যই ক্লিপ দিয়ে আমি একদম মানে একটু শক্ত ক্লিপ দিয়েই আটকে নিয়েছি, যাতে কোনো রকম টানা পড়লে পাফটা কোনো রকম হেয়ার মানে নিচে না নেমে যায়। স্প্রে করার পরও এই সিকিউরিটির জন্য এই স্টেপটা রেখে দেবে। তারপরে দেখো হেয়ার কিন্তু দুই দিকে দাঁড়িয়ে কিন্তু আমি কার্লটা করে নিয়েছি, হার্ড স্প্রে দিয়ে তারপরে কার্ল করবে যেই যেই ছোটো ছোটো সেকশন নেবে। এরপরে চলো সাইডের হেয়ার স্টাইলে চলে আসি। এবার দেখো প্রথম যে মানে বেসটা একদম কানের পাশ থেকে গোড়ার দিকটা নিয়েছি, ফুল হেয়ার কিন্তু একবারে ব্যাককমিং করবে না। আর সামনের দিকে হেয়ার স্টাইলে শুধুমাত্র রুটেই ব্যাককমিং হবে, ওপরে উঠে কিন্তু ভলিউমের কোনো প্রয়োজন নেই। তাহলে যখন পুলিং টেকনিক সামনে করবে তখন কিন্তু সেই পুলিং টেকনিকের সামনে হেয়ারগুলো যে ব্যাককমিংয়ের হেয়ার সেটা বোঝা যাবে। আর একদম গোড়াতে যে ব্যাককমিংয়ের হেয়ার নেবে সেটা একটু তেসরা করে নেবে। সেই হেয়ারটা যদি দুটো তিনটে ভলিউম দিয়ে হেয়ার নিচে নামিয়ে
মানে হার্ড স্প্রে দিয়ে দাও তাহলেও সমস্যা নেই, কিন্তু সামনে কিন্তু একবার করেই কম করে হার্ড স্প্রে দিয়ে দেবে, তাহলে সামনের যে ফিনিশিংটা সেটা অনেক ভালো আসবে। আর সামনে হেয়ারস্টাইল যদি প্রফেশনাল অ্যাডভান্স করতে চাও তাহলে শাইন স্প্রে দিতেই হবে, শাইন স্প্রে না দিলে কিন্তু সেই শাইনটা আসবে না। আর রুটে একদম পিছনের দিকে হার্ড স্প্রে দিতে হবে ব্যাককমিং করে, আর সামনের দিকে শাইন স্প্রে দিয়ে কিন্তু ভালো করে কম করতে হবে। দেখো সুন্দর একটা ভলিউম তো চলে এসেছে আর একটা শাইনও আছে। এরকমভাবে আবারও এই সাইডেও অল্প করে প্রথম রুটে কিন্তু ভাগ করে নেবে হেয়ার তেচড়া করে, প্রথমে ছোট করে তেচড়া করবে, তারপরে বড় করে তেচড়া করে ব্যাককমিং করে হার্ড স্প্রে দিতে হবে, দিয়ে রেখে দিতে হবে, মানে ব্যাকে হার্ড স্প্রে দিতে হবে। আবারও দেখো ব্যাককমিং করছি, তারপর সামনেটা ক্লিন করে নিলাম, ব্যাকে হার্ড স্প্রে দিলাম, রেখে দিলাম। ঠিক আছে, সামনে অবশ্যই ক্লিন করে নিতে হবে, না হলে পুলিং টেকনিক ভালো হবে না। আবার হার্ড স্প্রে দিলাম, রেখে দিলাম। এবার দেখো যত আমি সামনে আসছি তখন কিন্তু শুধু হার্ড স্প্রে নয়, সামনের দিকটা কিন্তু শাইন স্প্রে দিচ্ছি, পিছনে তো হার্ড স্প্রে থাকবেই। এরকমভাবে যদি এই স্টেপগুলো ফলো করে যদি তোমরা বাড়িতে যে কেউ ওপর ট্রাই করে দেখতে পারো দুটো স্প্রে নিয়ে মাত্র, তাহলেই কিন্তু তোমরা প্রফেশনাল হেয়ারস্টাইলের অনেকটা অংশ শিখে ফেলতে পারবে। আমি যেহেতু এস ক্রিয়েট করছি না, তো তোমাদের ডিমান্ড যদি থাকে আমি পরবর্তী ভিডিওতে এস ক্রিয়েট করে দেখাবো। সামনে এই হেয়ারটাও কিন্তু আমি ভলিউম দিয়ে ব্যাককমিং করে নিলাম। দেখো অনেকের কিন্তু সামনে পাতানো হেয়ার ভালো লাগে না, ঠিক আছে, তো সেই জন্য এরকম ব্যাককমিং করে যদি পুলিং সেকশান দিয়ে কোনো স্টাইল করো বিশেষ কোনো স্পেশাল ওকেশানে, তখন একটু স্পেশাল সাজতে ভালোই লাগে। এরকমভাবে দেখো আমি গোড়াতে কিন্তু একটু কাটা আটকে দিলাম ওই সাইডে শাইন স্প্রে করে। আবারও বলছি যতক্ষণ না স্টাইল কমপ্লিট হবে হার্ড স্প্রে করবে না। এরকম টুইস্ট করে যদি হেয়ার সাইডে কাটা দিয়ে আটকিয়ে দাও তাহলে ওই টুইস্ট থাকার কারণে ওখানে যদি যখনই ক্লিপটা দেবে তখন কিন্তু সেই ক্লিপটা আর ভিজিবল হবে না। আর যদি তোমরা দেখো এই পর্যায়ে কোনো দিকের পাফটা একটু বসে গেছে তো সেটা ওই আবার নিডল কম দিয়ে তুলে নেবে। এবার দেখো হালকা হাতে একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি পুলিং করছি, আর পুলিং করার আগে গোড়ার দিকে কিন্তু কাটা আটকে নেবে, ক্লিপ আটকাবে না। আর যেই পার্টে আমি পুলিং করছি, যেহেতু আমি পুলিংটা একটু বড় করে তোমাদের দেখাচ্ছি সেই জন্য আমি 6 নম্বর কাটা দিয়ে কিন্তু সেই পুলিংটা ওই জায়গাতে দাঁড় করিয়ে দিলাম, যাতে করে কি হয় ওই পুলিংটা আরেকটা পুলিংয়ের হেয়ারের সাথে মার্চ না হয়ে যায়, মানে মিশে না যায়। এরকমভাবে আবারও একটা ছোট পুলিং করছি, আবারও কিন্তু কাটা দিয়ে আটকে দিচ্ছি। যদি তোমরা একটু বোঝা যায় দূর থেকেও সেরকম পুলিং করো তাহলে প্রসেসটা কিন্তু এরকমভাবে কাটা দিয়ে আটকাতে হবে। আর যদি তোমরা পাপের ওপরে বা সাইডে যে হেয়ারস্টাইলের ওখানে হালকা করে পুলিং টেকনিক করতে চাও, একদম হালকা হালকা গ্যাপ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু একদম অল্প করে নোকের মাথাটা দিয়ে হেয়ার তুলবে, সেক্ষেত্রে আর কাটা দেওয়ার প্রয়োজন হবে না। এবার কিন্তু আমি হার্ড স্প্রে দিচ্ছি, যেহেতু ওই যে দেখো পুলিং যে মাথাটা আছে সেই মাথাটা এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে পুলিংটা আরও বেশি শার্প হবে। মানে এই হার্ড স্প্রেটা তো একটা আঠালো ভাব, ওই আঠাতে কিন্তু হেয়ারগুলো একসাথে মানে চিপকে যাবে, ওই জন্য কিন্তু স্টাইলটা ওই মাথাটা যেহেতু সুচালো হওয়ার ক্ষেত্রে পুলিংটা আরও বেশি সুন্দর লাগবে, ইনহ্যান্স হয়ে যাবে। তারপরে আমি ক্লিপগুলো খুলে নিচ্ছি, যেহেতু আমার এই হোল স্প্রে বা হার্ড স্প্রে দেওয়ার পরে এখানে কিন্তু হেয়ারটা ওখানেই কিন্তু আঠালো ভাব হয়ে চিপকে গেছে, যেহেতু আর ওই হেয়ারটা নড়বে না। সেম আবার একই সাইডে এই সাইডে যখন আসবো উপরে যখন পুলিং করব হেয়ার, আবারও 6 নম্বর বা 4 নম্বর ছোট কাটা হলেও হবে, মানে অ্যাকচুয়ালি হেয়ারের ওই স্টাইলের ওইখানটায় শুধুমাত্র দাঁড় করানো। এরকমভাবে পুল করে করে হেয়ার নেব আর কাটা দিয়ে দাঁড় করিয়ে দেবো। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পারলে আমি কিন্তু সেম প্রসেসেই হেয়ারস্টাইল করে থাকি, যখন আমার হাতে যেমন টাইম থাকে সেই অনুযায়ী। যেহেতু কাজটা আমি এখনও পর্যন্ত বেশিরভাগ টাইমে একা করি, তো সেই হিসাবেই আমি কাজ করি। তোমরা দুজন করলে সেই হিসাবে কাজ করতে পারো। আর আমার যদি কাজ কথা যাই বলো তোমাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই আমাকে বোন বা দিদি ভেবে আমাকে কমেন্টে জানাতে পারো যদি কেউ ট্রাই করে থাকো।
এবার দেখো আমি যে হেয়ারটা সাইডে স্টাইল করার পরে হেয়ারটা বেঁচে গেছে, সেই হেয়ারটা কিন্তু কার্ল করে দেবো। যেহেতু আমি পিছনে কার্ল হেয়ার স্টাইল করেছি, আর আমি আগেও বলেছি এটা ওপেন কার্লি হেয়ার স্টাইল, রিসেপশন পার্টি হেয়ার স্টাইলে বেশিরভাগ চলে বা হলদি মেকআপে। তো সেই জন্য আমি কিন্তু এই পার্টগুলো, সেই ছোটো ছোটো পার্টগুলো আমি হার্ড স্প্রে করে নিয়েছি। মানে যেই পার্টটা আমি কার্ল করছি সেখানে কিন্তু টাফটের হার্ড স্প্রেটা করার পরেই কিন্তু আমি 19 নম্বর টং মেশিন দিয়ে কার্ল করছি। আর কার্ল করার আরও টেকনিক আছে, সেটা কিন্তু আমি সেকেন্ড ভিডিওতে শেয়ার করেছি। তোমাদের যেটা সুবিধা হয় সেই টেকনিকটা তোমরা ফলো করতে পারো। এবার আমি পিছনের দিকে কিন্তু ক্লিপ আটকিয়ে সেই সামনের স্টাইলটা সেই হাইট অনুযায়ী আমি কিন্তু হাইট করে দিলাম। আর ক্লিপের ওখানে যদি একটু হার্ড স্প্রে করে দাও তাহলে কিন্তু আর হেয়ার ওখান থেকে সরে যাবে না কোনো রকমভাবে। এই সাইডেও কাল হয়ে গেছে। এবার আমি দেখো হাইটটা দুদিকেই কিন্তু সমান আছে কিনা এটা আগে ফলো করবে ক্লিপ আটকানোর আগে। দুদিকে যখন স্টাইলের হাইট সমান থাকবে তখনই পিছন দিকে পাফটা বা পিছন দিকে সাইডে হেয়ারটা ক্লিপ আটকিয়ে ওখানটায় কিন্তু একটু হার্ড স্প্রে করে দেবে। তাহলে ওই জায়গা থেকে ক্লিপ কিন্তু সরেও যাবে না, হেয়ার স্টাইলও নষ্ট হবে না। দেখো পিছনের পাফটাও আমি যখন ক্লিপটা খুললাম বড় বড় ক্লিপগুলো, তখন কিন্তু ওখানে আমি একটু হার্ড স্প্রে করে নিয়েছি, তাহলে পাফটা পিছনে আর হেয়ার ছড়িয়ে যাবে না। এরপরে আমি পিছনে পাফটা খুব ভালোভাবে ক্লিপ দিয়ে দিচ্ছি। আমার ক্লিপগুলো ভিজিবল হবে কারণ এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করব। যেহেতু আমি ডামির ওপরে দেখাচ্ছি ওই জন্য রিয়েল ফ্লাওয়ার তো ওয়েস্ট করার কোনো মানে হয় না। আর ভালো করে ফাইনাল স্প্রে করে নেবে, হার্ড স্প্রে তারপরে শাইন স্প্রে। দেখো ফাইনাল লুকটা হচ্ছে এরকম আসবে সামনের দিক থেকে। তো দেখে বলো এই হেয়ারস্টাইলটা যে কোনো হেলদি মেকআপ বা পার্টি মেকআপ, রিসেপশন হেয়ারেও কিন্তু খুবই সুন্দর লাগবে। যদি আমার হেয়ারস্টাইল এবং বোঝানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল।